সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও স্বাগতম। মাটির সুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদ আয়োজিত নিয়মিত অনলাইন ফেসবুক লাইভ আড্ডা অনুভবের সন্ধ্যায় আজকের পর্বে আমাদের সাথে গণ্যমান্য এবং গুণী ব্যক্তিবর্গ উপস্থিত আছেন অতিথি হিসেবে আজকের। আর এই আয়োজনটা প্রতি শনিবার রাত ৯টা থেকে ১১টা অবধি অনুষ্ঠিত হয়ে থাকে। কবিতা, গান, আবৃত্তি, সাহিত্য চর্চা, সৃজনশীল ভাবনা এবং শিল্প সংস্কৃতির নানান বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা ও পরিবেশনার মধ্য দিয়ে আমরা সুন্দর একটি সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেওয়ার চেষ্টা করি। আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় রয়েছে আমি সারোয়ার মাহিন। আর আজকে যারা আমাদের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি এবং ওনারা নিজেরাও নিজেদের পরিচয় এবং আ পরিবেশনা বিস্তারিত তুলে ধরবেন। তবুও আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন জনাব শামীম পারভেজ ভাই, উনি কবি, ছড়াকার এবং শিশু সাহিত্যিক এবং চমৎকার একটা ব্যক্তিত্বের অধিকারী মানুষ, পরম শ্রদ্ধেয়, গুণী মানুষ, প্রবীণ মানুষ। আমাদের অনেক কিছুই শেখার আছে ভাইয়ের কাছ থেকে। অনেক কিছু শিখার আছে। আজকে আমাদেরকে আমরা আমন্ত্রণ করেছি। আমাদেরকে আমন্ত্রণ আমাদের রক্ষা করেছেন। আর উনার আজকের উপস্থিতি আমাদেরকে প্রাণবন্ত করেছে, আমাদেরকে আনন্দ দিচ্ছে। আমরা আপ্লুত, আমাদেরকে ভালো লাগার একটা চরম শিখরে অবস্থান করছি। কারণ ভাই অনেক ব্যস্ততার মধ্য দিয়েও আমাদেরকে সময় দিয়েছেন। তারপর সাথে আছেন আ খাইরুল আঙ্কেল। উনি গত সপ্তাহের আগের সপ্তাহে লাইভে আমাদের সাথে ছিলেন চুয়াডাঙ্গা থেকে। অসাধারণ মনের একজন মানুষ, প্রাণবন্ত মানুষ, খোলা মনের মানুষ, পরম শ্রদ্ধেয় মানুষ। উনিও সংগঠক, কবি, লেখক। আগামী ৩১ তারিখ ঢাকাতে আমার যে আয়োজনে অনুষ্ঠান সেটাতে আসবেন। সাথে আছেন মাটির সুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক উর্মি হোম রায়। মাল্টি ট্যালেন্টেড, বহুগুণের অধিকারী। সে একাধারে নৃত্যশিল্পী, কবি, লেখক, গীতিকার এবং চমৎকার আবৃত্তি করে থাকেন, মানে বাচিক শিল্পী। আপনাদের আপনাদের সবাইকে আজকে আমার পক্ষ থেকে এবং মাটির সুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা অভিনন্দন সবাইকে। শুরুতেই চলে যাব আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি খাইরুল আঙ্কেল, আপনার কাছে চলে যাচ্ছি। আপনি আজকে আমাদের ফখরুল ইসলাম, সরি ফখরুল ইসলাম আঙ্কেল, আমি বারবার ভুল করি। না ঠিক আচ্ছা, আছে। হ্যাঁ, ফখরুল ইসলাম আঙ্কেল, আপনি আজকে আমাদেরকে শুরুতে আপনি গত সপ্তাহে আপনার ছোট গল্প গল্প এমনকি উপন্যাসের কিছু অংশ, কবিতা এবং কি গান, হ্যাঁ গান না, এইগুলো আমাদেরকে শুনিয়েছিলেন। আমরা খুবই আনন্দ পেয়েছিলাম। সাথে আপনার গল্পের সাথে আমরাও হারিয়ে গিয়েছিলাম, কারণ গল্পের এতটা সুন্দর টার্নিং পয়েন্ট ছিল বা মাধুর্যতা ছিল, বা গল্পটাতে এতটাই আমরা আবেগ আপ্লুত হয়েছিলাম। যারা আমাদেরকে শুনেছেন, দর্শক শ্রোতা মণ্ডলী, ওনারাও খুব আপ্লুত হয়েছে আপনার গল্পের মাধুর্যতায়। আজকে শুরুতে আমাদেরকে আপনি কি পরিবেশনা করে শোনাবেন? আপনার কাছেই চলে যাচ্ছি। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম, সভাপতি শিশুদের জন্য ফাউন্ডেশন চুয়াডাঙ্গা এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলা সাহিত্য একাডেমি চুয়াডাঙ্গা। লেখালেখির সাথে আমি খুব একটা বেশি দিন জড়িত না, কিন্তু সংগঠক হিসাবে অনেক দিন আমি বিভিন্ন সংস্থার সাথে কাজ করছি। বিশেষ করে একটানা কাজ করেছি শিক্ষার উপরে ইউনেস্কোর সাথে প্রায় 16 বছর। আর শিশুদের নিয়ে আমি এখন কাজ করছি। পাশাপাশি বরেণ্য কথা সাহিত্যিক সেলিনা হোসেনের সান্নিধ্যে আমি লেখালেখির প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে আমার ভিতরে। আমি ওনাকে মা বলে সম্বোধন করি। উনি আমার এই কুঠিরে, যেখানে আমি বসে আছি,
এইখানেই উনি 2বার এসেছে, আমার এখানে থেকেছেন, আমার এখানে প্রোগ্রামে উনি অংশগ্রহণ করেছেন, এটা আমার পরম প্রাপ্তি। তো আজকে আমি যে কবিতা, এটা আমি জীবনানন্দ দাশের রূপসী বাংলা, তার লেখা যে 20 বছর কবিতার আদলে, তাকে অনুসরণ করেই আমার এই প্রয়াস। আমার এই কবিতাটির নাম 1 যুগ পর। 12 বছর আর উনি 20 বছর, পার্থক্য এইটাই, 8 বছরের ডিফারেন্স। তো এই কবিতাটি আমি জীবনানন্দ দাশকে মানে তার কবিতার আদলেই, কবিতার অনুরূপটাকেই বুকে লালন বা ধারণ করি আমার লেখা। তো সেটা আমি আপনাদের নিকট পাঠ করার চেষ্টা করব। ভুলভ্রান্তি ক্ষমা মার্জনীয়। আমি কিন্তু প্রকৃতপক্ষে কোনো আবৃত্তিকার নাই, তবু চেষ্টা করছি আর কি। আপনাদের সাহস এবং উৎসাহ পেলে আরো হয়তো ভালো করার চেষ্টা অব্যাহত থাকবে। আমার জন্য দোয়া রাখবেন। তা আমি শুরু করি, যদি আপনারা সম্মতি দেন। 1 যুগ পর, 12 বছর, 1 যুগ পর তোমার সাথে দেখা হলো। 1 যুগ পর অপলক দৃষ্টিতে দুজন দুজনাকে দেখলাম, কাশফুলে ভরা কোনো নদীর বালুকা তীরে, শরতের বৃষ্টি ভেজা মাসে খড়ের নীড়ে। সন্ধ্যার আগমন, পাখিরা ঘরে ফেরে, তখন তুমি এলে। তখন আমি একা, দামি পারফিউম তোমাকে ঘিরে। সেই মুখের আদল অনেক গেছে বদলে, এমন তো হবেই জীবনের পটভূমির পরিবর্তন 1 যুগ পর। 5 ফকটের রেল লাইনের ধারে কান পেতে শুনেছি ট্রেনের আগত শব্দ। সন্ধ্যার পর আকাশে উঠেছে চাঁদ, বাতাসে দোদুল কাঁপে থর থর। 1 যুগ পর তোমাকে দেখলাম, অনেক স্মৃতি নাই মনে। তুমি আসছো আমার দিকে, নয়নের গভীরতাই প্রশ্ন। কুয়াশার চাদরে তুমি আবার হারিয়ে গেলে হঠাৎ করে, বুক দুরু দুরু। আবার পাবো দেখা, কুয়াশা কেটে গেলে তাকে। সমরে হঠাৎ তুমি কুয়াশা ছিন্ন করে দাঁড়ায়ে আমার হাত ধরে। আমি ব্যর্থ প্রেমিক, তুমি পরনারী। কেন সেদিন ভেঙে দিলে প্রেমের ঘর? মরার বুকে খঞ্জর বসাতে কেন দেখা দিলে 1 যুগ পর? ধন্যবাদ। এটাই আমার সংক্ষিপ্ত লেখা। বাহ! অসাধারণ, অসাধারণ। লিখনী অসাধারণ। কবিতার কাব্যগাথা, শব্দচারণ অসাধারণ হয়েছে। অশেষ মুগ্ধ হয়ে ধন্যবাদ। গেলাম। ধন্যবাদ। খুব ভালো আপনাদের লাগলো। ভালো লাগলো। আপনাদের ভালোবাসা, হ্যাঁ, আমার সার্থকতা। আসলে আগের মতো তো চোখে এখন তো ভালো দেখতে পারি না, এই জন্য এটা মানে একটু বড় করে মার্কারি কলম দিয়ে লেখা আর কি, যাতে পড়তে পারি আর কি। আমি কিন্তু কবিতা মুখস্থ হয় না আমার, কিন্তু আচ্ছা। আমি ছোট গল্প যেগুলো লিখি, এগুলো কিন্তু কবিতার মতোই আমার মনে, আমার হৃদয়ে গেঁথে থাকে, মুখস্থ থাকে। এই জন্য আপনাদের কাছে আমি সাবলীল ভাবে বলতে পারি। আঙ্কেলকে আমি মানে আমি আমার ব্যক্তিগতভাবে একটা উপাধি দিলাম, আপনি প্রেমের কবিও। হুম? আপনি আপনি প্রেমের আপনি প্রেমের কবিও। চমৎকার আবৃত্তি করেছেন, দর্শক শ্রোতা মন্ডলী কমেন্টসও করেছে। চমৎকার। আসলে মাঝখানের গত লাইভটাতে হয়তো একটু বিচ্যুতি ঘটেছিল, তবে আজকে পরিপূর্ণতা পেয়েছে শাশ্বত রূপে। আশা করছি সবাই, দর্শক শ্রোতারাও, আমরা নিজেরাও উপভোগ করছি এবং পুরোটা সময় জুড়ে ইনশাল্লাহ উপভোগ করব। অসাধারণ আবৃত্তি করেছেন আঙ্কেল। আর এই পর্যায়ে একটু কমেন্টস পড়ে কারা কারা আছেন আমাদের সাথে, তারপর চলে যাব অন্য আরেকজনের কাছে। এমডি আবুল খায়ের ভাই, কবি লেখক, মানে ভালো একজন মানুষ, গুণী মানুষ, উনি আমাদের সাথে আছেন। আছেন কবি, লেখক, গীতিকার এবং খুব চমৎকার গানও করেন শোভা রানী বিশ্বাস দিদি। দিদি কেমন আছেন? আমি একদিন আপনাকেও চাই, আপনার গান শুনবো লাইভে।
তারপর আল ইমরান ভাই আছেন, উনি মানে চান্দসিক কবি, ভালো লিখেন, প্রবীণ মানুষ, উনিও আছেন আমাদের সাথে, অসাধারণ একজন মানুষ। মাহিন ভাই সাথে আছি, ধন্যবাদ ভাইজান। আশা করছি আপনি আমাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকবেন। দিদি আবারও কমেন্টস করেছে অসাধারণ কবিতার আবৃত্তি। হ্যাঁ, ফখরুল ইসলাম আঙ্কেলকে কমেন্টস করেছেন। তারপর এক যুগ পর তোমাকে দেখলাম, আপনার কবিতার লাইনটাও এখানে আছে। অসাধারণ লাইভ হচ্ছে। সূর্য, তোমাকে আমি লিংক পাঠিয়েছি, তুমি লাইভে আসছো না কেন? তোমার গান শুনবো আজকে, লিংক পাঠিয়েছি, লাইভে ঢুকো তাড়াতাড়ি। তারপরে নিলয় বিশ্বাস ভাই, ফরিদপুর থেকে, চমৎকার মানুষ, উনিও জয়েন করেছেন, আমার বন্ধু সুলভ ভাই। তারপরে আরেকজন জয়েন করেছেন, আহ, দিদি আবারও কমেন্টস করেছেন, অসাধারণ একটি কবিতার আবৃত্তি, হৃদয় ছুঁয়ে গেল। আরো হৃদয় ছুঁবে ইনশাল্লাহ, কারণ আমাদের আরো অনেক সম্মানিত অতিথিবৃন্দ আছেন আজকে পারফর্ম করার জন্য। আমি নিজেও আপনাদেরকে গান শোনাবো, আবৃত্তি শোনাবো। শুধু আমাদের সাথেই থাকুন পুরোটা সময় জুড়ে। আশা করছি আপনাদেরকে হতাশ করব না, খুবই ভালো লাগবে। চলে যাচ্ছি চমৎকার গুণী মানুষ, কবি, কথা সাহিত্যিক, শিশু সাহিত্যিক, ছড়াকার শামীম পারভেজ ভাইয়ের কাছে, আমার পরম শ্রদ্ধেয় একজন মানুষ। ভাই, আপনি আমাদেরকে এখন আহ, কি পরিবেশনা করে শোনাবেন? কবিতা, গল্প, কি একটা আমরা কি শুনবো, নাকি ছড়া? আচ্ছা, আমি প্রথমে যারা যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সারোয়ার মাহিন তোমাকে। কারণ হঠাৎ করে আমাকে লিঙ্কটা পাঠিয়েছো। একটু শেষ করতে গেলে একটু প্রস্তুতি লাগে, আমার কোনো কিছুই প্রস্তুতি নেই। বসেছিলাম, দেখলাম তোমার লিঙ্কটা, ভাবলাম যে মাহিন আমার খুব হৃদয়ের একজন মানুষ। তার সুরের যে সুন্দর ঢেউ, যে কানে যখন বা আসে তখন খুবই ভালো লাগে। এবং তুমি বাংলাদেশের মানে একজন, বলতে গেলে সেরা গায়কদের, তরুণ গায়কদের মধ্যে একজন। মাটির সুরের প্রতিষ্ঠাতা তুমি। তো ধন্যবাদ ভাই। চিন্তা করে ভাবলাম যে সারোয়ার মাহিনকে আমি বিমুখ না করি। এই অবস্থাতেই আমি এসে পড়েছি, যদিও সেরকম কোনো প্রস্তুতি নেই। বেশিক্ষণ থাকতে পারবো কিনা জানি না, তবে কিছুক্ষণ আছি। আর আমার ছোট্ট করে একটু পরিচয় না দিলেই না, একটু নেই। তাই যেমন কিছু কথা বলেছেন, আমিও দু একটা কথা বলেই আমার লেখা করব। আমি আসলে লেখালেখির জগৎটা সেই ক্লাস 4 থেকে। একটা ছোট্ট ঘটনাই বলি, স্মৃতিতে বারবার আছে সেটা, যে লেখালেখিটা কিভাবে এত উৎসাহিত হলাম। আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র, ধানমন্ডি থেকে। তখন আমাদের স্যার, আমাদের একটা প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে একটা ম্যাগাজিন বের হয়, অনুশীলন। তো আমাকে বললো যে, আমি তখন ক্লাস 4-এ পড়ি সম্ভবত। তো আমাকে বললো যে তোমরা সবাই 4 লাইনের একটা করে ছড়া লেখো। এখন ছড়া লেখো মানে কি, আমরা বইয়ের ছড়াই তো অনেক সময় এতটা বুঝি না, বা আমাদেরকে ক্লাস 4-এ পড়ে বলে ছড়া লেখো, তো আমাদের কিছুই বুঝি না। তখন উনি একটা শুধু হেল্প করলেন, সেটা হচ্ছে যে যে ছন্দ মিলানো, যেটা যেমন একদম শেষের অক্ষরটা যদি ন হয়, এক লাইন বাদ দিয়ে ওইটা ন, আবার প্রত্যেকটাই ন ন এরকম করে দুলে লিখে লিখে একটা ছড়া হতে পারে, এই ধরনের একটা আইডিয়া উনি দিলেন। তখন আমরা আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, কিন্তু কেউ কোনো এতটা সাড়া দিচ্ছে না। তখন আমার কাছে মনে হলো যে স্যার যেহেতু বলেছেন, আমি একটু ট্রাই করে দিচ্ছি। আমি লিখলাম, লেখাটা এরকম ছিল যে বক 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 কাটে ঠক ঠক, ওই বকটা ধরবো, মজা করে খাবো। তো স্যার তখন বললেন যে এই উপস্থিত মুহূর্তে এইভাবে তুমি 4টা লাইন তুমি লিখলে, কেউ তো 2-1 জন দিয়েছে, ওটা তো ঘন্টায় আমার কাছে খুব ভালো লেগেছে, এই যে আমি এই বার্ষিক ম্যাগাজিনে ছাপিয়ে দিই। তা আমার খুব ভালো লাগলো শুনে, খুবই ভালো লাগলো। আর প্রশংসা করলে খুব সত্যি ভালো লাগে। বাসায় গিয়ে বাবা মাকে জড়িয়ে ধরলাম, আমি একটা ছড়া লিখেছি, আমার ছড়াটা ম্যাগাজিনে দিল। তো খুবই ভালো। তো ওইখান থেকে কিন্তু আসলে যে লেখালেখির যে ইয়েটা, ওটা শুরু হয়।
কি লিখতাম তা জানি না, তবে সবচেয়ে মজার যে জিনিসটা হচ্ছে যে বছর পর বছর পেরিয়ে যাচ্ছে, লেখালেখি কোনো শেষ নেই। লিখছি তো লিখছি, কিন্তু লেখা মিলে যে একটা বই প্রকাশিত হবে, সেটার মাথায় কোনো সময় আসেনি, আর ব্যস্ততার ভিতরে ওইটাও চিন্তা করিনি। তবে 2013 সালে সম্ভবত, বয়স তো ভালোই ছিল তখন, তো 2013 সালে নন্দিতা প্রকাশের যিনি কর্ণধার বিবি রঞ্জন, উনি আমাকে বললেন যে আপনি তো ভালোই লিখেন, আপনি একটা আপনার লেখাগুলো। তা আমি তখন বুঝতাম না আর কি যে উনি কেন এটা ইয়ে করছেন। পরে চিন্তা করে দেখলাম যে যখন উৎসাহিত করছেন, ঠিক আছে আমি ওনাকে একটা পাণ্ডুলিপি দেই। তো 2014 সালে আমার প্রথম বই বের হয়, এবারে 13টা বই বেরিয়েছে উনি। তো তো এই করে করে সাহিত্য জগতে আসা। আর আমি 52-53 বছর ধরে আহ, শিশু শিশু সংগঠনের সাথে জড়িত। সেটা হচ্ছে জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন, চাঁদের হাটের সাথে জড়িত। আমি এখন প্রেসিডেন্ট মেম্বার সেক্রেটারি হিসেবে ছিলাম অনেকদিন। তখন এই সংগঠনের ঢোকার পিছনে হচ্ছে যে আমাকে অনুপ্রেরণা যিনি দিয়েছেন, ওনাকে আপনারা সবাই চিনবেন, এক নামে মাহিন তো চেনার কথা, দুই বাংলার শ্রেষ্ঠ ছড়াকার। আমরা ওনাকে ছড়াকার রাজা ছড়াকার বলি। হ্যাঁ, ছড়াকার রাজা উনি হচ্ছেন। উনি প্রয়াত হয়েছেন কিছুদিন আগে, কিছু বছর আগে। তো উনি হচ্ছেন রফিকুল জাদু। আপনারা জানি না মাহি কতটুকু জানেন জানি না। হ্যাঁ, উনি সাংবাদিক ছিলেন, যুগান্তরে অনেকদিন কাজ করেছেন, কিশোর বাংলায় কাজ করেছেন। আমিও ওনার সাথে সাংবাদিক হিসেবে কিশোর বাংলায় কাজ করেছি। তো তখন আমি পড়াশোনা করতাম জগন্নাথ ইউনিভার্সিটিতে। তো এখন ওনার কিন্তু আমাদের সংগঠনে আসা এবং সংগঠনে কাজ করা। এবং আপনারা জানেন কিনা জানেন, আমি একটু বলতে আমার খুব আগ্রহ লাগছে। সেটা হচ্ছে যে আমরা যে একটা গান শুনি, আমরা গান গাই, এবং গ্রামাঞ্চলে একটি গান, মানে গ্রামাঞ্চল বলবো না, এটা সর্বত্র সবখানে, নাইয়ারে নায়ের বাদাম তুইলা কোন দূরে যাও তুই। এই গানের রচয়িতা কে জিজ্ঞেস করলে অনেকেই পারবে না। এবং এই গানের রচয়িতা রফিকুল হক দাদু ভাই নিজেই ছিলেন, এবং ওনার নিজের মুখ থেকে আমাদেরকে বলেছেন যে এটা আগে তো গীতিকারের নাম লেখা হতো না, সেই জন্য অনেকেই হয়তো এখান থেকে সরে গেছে। তো যাই হোক, খুবই ভালো লাগে যে ওনার হাত ধরে এই সংগঠন এখনো আছি। বাচ্চাদের নিয়ে প্রচুর কাজ করি। আমি গ্রামে গেলে স্কুলেই পড়ে থাকি সবসময়, স্কুলের বাচ্চাদের নিয়ে অনেক কাজ করি, এবং একটি প্রাইমারি স্কুলের সভাপতি হিসেবে দীর্ঘদিন আমি কাজ করেছি। যাই হোক, এত বলে তো শেষ করা যাবে না এক ইয়েতে, তো অল্প না হইলেও একটু দীর্ঘ হয়ে গেছে বলাটা, তারপরেও তো যেহেতু তুমি বলেছো একটা লেখা পড়ার জন্য আমি পড়ছি একটা লেখা। আমি দেখাচ্ছি এটা, এই বইটা আমি যার কথা একটু আগে বলেছিলাম, ওনার হাত ধরেই কিন্তু আমার 13টা বই প্রকাশিত হয়েছে। নন্দিতা প্রকাশের উনি ছিলেন প্রকাশক, এবং উনি এখন করোনার সময় উনি করোনাতে প্রয়াত হয়েছেন। তো ওনাকে যেখানে উনি থাকুন, সৃষ্টিকর্তার কাছে উনি ভালো থাকুন। তা ওনার স্মরণেই এই বইটা প্রকাশ করেছিলাম একটা অ্যালবাম হিসেবে। সেখান থেকে আমি কয়েকটা কবিতা আমি যদি পড়তে চাই, এখন একটা পড়ছি। কবিতার শিরোনাম চিরকাল অমর হয়ে। তোমার নয়ন আয়নায় শুধু দেখছি আমাকে, তোমার ওষ্ঠ কম্পন বলে দেয় আমাকে নিয়ে তোমার অনুভূতির কথা। তোমার মিষ্টি হাসি টেনে নেয় নিকট থেকে আরো নিকটে। তোমার চরণের চলার গতি দেখে বোঝা যায় কোথায় তোমার গন্তব্যস্থল। ঢুকে পড়ো তুমি হৃদয়ের গভীরে, সেই ভালোবাসা মোড়ানো হৃদয় নেড়ে।
চাও না তুমি ফিরে যেতে, কেন ফিরে যাবে? কোথায় কমতি সুখ শান্তির এই হৃদয় নিরে? থাকো তুমি এখানে চিরকাল অমর হয়ে। ধন্যবাদ। বাহ! আমরা খুব মনোযোগ সহকারে শুনছিলাম এবং আমাদের সাথে যিনারা মানে উপভোগ করছেন, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, উনাদের কারণে আসলে আমাদের আয়োজন। আমরা এত সুন্দর কথা বলতে পারি, আবৃত্তি করতে পারি, গান করতে পারি ওনাদের জন্যই। কারণ এত কষ্ট করে কোনো দরকার নেই। তারপরেও আমাদের সাথে থেকে সঙ্গ দিচ্ছেন, কমেন্টস করে যাচ্ছেন। আপনাদেরকে অনেক, অনেক শুভেচ্ছা, অনেক, অনেক ধন্যবাদ। আমি একটু পড়ে আসছি কি কি কমেন্টস করেছে। আ আমার খুবই প্রিয় একজন মানুষ, কবি, লেখক, গীতিকার এবং কণ্ঠশিল্পী মঞ্জু ভাই কমেন্টস করেছেন। অনেক, অনেক শুভকামনা শামীম ভাই আপনাকে জানিয়েছেন। শামীম পারভেজ ভাইকে জানিয়েছেন। তারপরে মঞ্জুরের একটা গানও তুমি করেছো আমি জানি যতটুকু। হ্যাঁ, অনেক একটা না আমি ২ টা গান করেছি এবং আরো গান প্রিয় মানে মানুষ। পাইপলাইনে আছে। তোমার বই প্রকাশিত হয়েছে ইয়ে থেকে, নন্দিত প্রকাশিত একদম, যত বই। একদম। তারপরে আপনার জন্য অনেক, অনেক শুভকামনা জানিয়েছে। আমাদের সাথে আছে আমার এলাকার আ গুরুজন, আমার মামা, চমৎকার মানুষ। ঢাকাতেই থাকে, বড় ব্যবসায়ী। আ এবং উনি প্রবাসে উনার অনেক ব্যবসা আছে মালদ্বীপে। আ আলিউজ্জামান আক্তার মামা। তারপরে আছেন আ একজন আছেন রাজশাহী ইউনিভার্সিটির মেবি প্রভাষক সেলিম সাবরিন ভাই। উনি কবি, লেখক, গীতিকার, সংগঠক, গবেষক। সুন্দর আয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ ভাইজান। আপনি সাথেই থাকুন। তারপর আছেন গীতিকার, লেখক। উনার গান করেছি ৩ টা না ৪ টা এবং অনেক, অনেক ভালো লিখেন। আমি উনার গান আজকে একটু গেয়ে শোনানোর জন্য চেষ্টা করব। দাদা গান শুনতে চাই, ইভা মন্ডল দিদি বলল। অবশ্যই শোনাবো। এমনি হাকিম ভাই আছেন, আছি ভাই, থ্যাংক ইউ ভাইজান। তারপরে আছে আ সূর্য, কণ্ঠশিল্পী, চমৎকার ভাগিনা। তারপরে চমৎকার অনুষ্ঠান সবার জন্য শুভকামনা। এইচ.এম. মেহেদী হাসান কমেন্টস করেছেন। ধন্যবাদ ভাইজান। আছেন আমাদের সাথে নাসির ফরহাদ ভাই কবি, লেখক, ভালো একজন মানুষ। আচ্ছা, এই পর্যায়ে আমাদের আরেকজন সম্মানিত অতিথি আজকের এই অনুষ্ঠানের আ উর্মি হোম রায়। উনি মাটির সুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদকও। আপনার কাছে চলে যাচ্ছি। আপনি আমাদেরকে কি পরিবেশনা করবেন? উর্মি হোম রায়। ধন্যবাদ। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম, একদম শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে নিজে লেখা করতে যাচ্ছি না। আ আসলে আজকাল আমাদের সম্পর্কগুলো নিয়ে আমি একটু বলতে চাচ্ছি। কেমন যেন হয়ে যাচ্ছে। সব সম্পর্ক, সম্পর্কের বাজার, সম্পর্কের সময়, সম্পর্কের স্থান, আ সম্পর্কের মাধ্যম, একটা এলোমেলো অবস্থা। সে নিয়ে একটা শক্তি চট্টোপাধ্যায়ের 'সম্পর্ক' নামক একটা কবিতা আছে। আমি সেটা আবৃত্তি করার চেষ্টা করছি মাত্র। ধন্যবাদ। ত্রুটি মার্জনীয়। সম্পর্কের বাজারে এসে পৌঁছে গেছি। পা দুটো থমকে গেল। সম্পর্ক বিক্রি হচ্ছিল। ওখানে খোলা বাজারে। আমি কাঁপতে, কাঁপতে জিজ্ঞেস করলাম, "কি দামে বেচছো ভাই এই সম্পর্কগুলো?" দোকানদার জিজ্ঞেস করলো, "কোন সম্পর্কটা বানাতে চান আপনি? ছেলের না বাবার? বোনের না ভাইয়ের? বলুন তো আপনি কোনটা চান? মানবতার না ভালোবাসার? মায়ের না বিশ্বাসের? বাবুজি কিছু তো বলুন, কোনটি নিতে চান আপনি? চুপচাপ, চুপচাপ দাঁড়িয়ে কেন? ঠিক ভেবে বলুন তো।" ভয়ে, ভয়ে আমি বললাম, "বন্ধুর, বন্ধুর সম্পর্কটা নিতে চাই আমি।" দোকানদারের চোখ ভিজে উঠল। দুনিয়াটা এই সম্পর্কেই তো টিকে আছে বাবুজি। সম্পর্ক? তবে মাফ করবেন, মাফ করবেন বাবুজি। এই সম্পর্কটা আসলে বিক্রির জন্য নয়। এর দাম
এর কোনো দাম দিতে পারবেন না আপনি। আর কোনো আর যে কোনোদিন এটা বিক্রিও হয়ে যাবে। সেদিন যেদিন এটা বিক্রিও হয়ে যাবে, সেদিন দুনিয়াটা উজাড় হয়ে যাবে। বাবুজি, মাফ করবেন। এই সম্পর্কটা বিক্রির জন্য নয়। এর কোনো দাম দিতে পারবেন না। ধন্যবাদ সবাইকে। আসলেই কিছু কিছু সম্পর্কের আসলে দাম দিয়ে হয় না, কেনা যায় না। কিছু মানুষ, কিছু সম্পর্ক সবসময় সতেজ, প্রাণবন্ত, অমলিন, জীবনের খাতায়, স্মৃতির পাতায় চিরকাল প্রাণবন্ত হয়েই থাকে। অমূল্য, যার কোনো মূল্য হয় না। একদম। চমৎকার আর হতো। বন্ধুত্বের সম্পর্কটা আরো হ্যাঁ, বিশাল, আরো গভীর, একদম, একদম। আরো অনুপ্রেরণাদায়ক। পৃথিবীতে পৃথিবীতে সেই সবচেয়ে ভাগ্যবান অথবা ভাগ্যবতী যার একজন ভালো বন্ধু আছে। ভালো বন্ধু থাকাটা পৃথিবীতে একটা মানুষের সারা জীবনের অনেক বড় একটা অর্জন। সবার বন্ধু হয় না। একদম। এই কারণে ভালো বন্ধু তো যার একজন ভালো আরো বন্ধু বেশি। আছে, একদম। আমাদের সাথে কারা আছেন আর নতুন জয়েন করেছেন? অধরা লাকি আপু, শুভেচ্ছা সবাইকে, ধন্যবাদ আপু। তারপর একদম বাস্তব অনুভব, দারুণ আবৃত্তি, অনন্ত কোটি শুভেচ্ছা। ইভা মন্ডল দিদি তোমাকে জানিয়েছেন। তারপর লিঙ্কন মন্ডল আছেন, কবি, লেখক, গবেষক, ভালো মানুষ। তারপরে নাসির ফরহাদ ভাই তো আছেনই। তারপরে লিঙ্কন ভাই কমেন্টস করেছে, বাংলা সংস্কৃতি বেঁচে থাকুক বাংলার বুকে। ধন্যবাদ। আপনাদের মতো কবি, সাহিত্যিক, গুণীজন যারা আছেন, যদি আপনারা এইভাবে সাপোর্ট দিয়ে যান, অনুপ্রেরণা দিয়ে যান, অবশ্যই বাংলা সাহিত্য বিশ্বের দরবারে আরো অনেক বেশি করে মাথা উঁচু করে দাঁড়াবে। আমি আহ লিজেন্ড গৌরী প্রসন্ন মজুমদারের একটা গান আমার খুবই প্রিয় একটা গান। আমার আসলে আমার মৌলিক গান আছে এই অবধি, আমি গত অনুষ্ঠানে বলেছি ৩,৬৫০টার উপরে। এত গান গাইতে গেলে আমার অনেক কত বছর লেগে যাবে। তবুও আমার মৌলিক গান গাইবো আজকে, তার আগে আমার প্রিয় একটা গান আছে। এই গানটা আমার খুবই প্রিয় গান, কারণ আমি প্রচুর গান শুনি। নিজের গান হোক বা অন্যদের হোক, প্রচুর গান শুনি। গানটা আমি, বাবা, হ্যাঁ, আসো। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার এই হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার এই হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি। মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি। দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে, নতুন পথেরই বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার এই হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে। সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে, সেই সুর কাঁদে আজি আমার প্রাণে,
আজি আমার প্রাণী ভেঙে গেছে আজ, ভেঙে গেছে আজ, ভেঙে গেছে আজ সেই মধুর মিলন মেলা, ভেঙে গেছে আজ সেই হাসি আর রঙের খেলা, কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল, আকাশ কি মনে রাখে? মুছে যা দিনগুলি আমায় যে পিছু ডাকে, মুছে যা দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার এই হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে, ছবি আঁকে। ধন্যবাদ। কেমন হলো জানি না, কমেন্টস করে জানাবেন। অসাধারণ, আমি অসাধারণ হয়েছে। খুব অনেক সুন্দর অনেক হয়েছে। ধন্যবাদ। এটা আমি কোন সিনেমার গান? এই যে প্রফেশনাল আমার গায়ক, ওদের গান আমার তো পিচ্চি আমাকে ধন্যবাদ জানিয়েছে, কে ক্লেপ ফাহিম, দিয়েছে। ফাহিম শুনতে পাচ্ছ আমাকে? একদম একদম শুনতে পাচ্ছি। এটা কোন সিনেমার গান? সিনেমার গানটা আমি ঠিক, সিনেমার গান মুছে যাওয়া দিনগুলো, এটা আসলে লিরিক্সটা গৌরী প্রসন্ন মজুমদারের, কিন্তু ঠিক আছে, সিনেমাটা এটা আমি ঠিক মনে নাই। বিখ্যাত একটি সিনেমা, যে সিনেমার নায়কও এই এশিয়া মহাদেশের বিখ্যাত শিল্পী। ছায়াছবি, লুকোচুরি লুকোচুরি লুকোচুরি। আর এই সিনেমার সঙ্গীত পরিচালনা করেছে হেমন্ত মুখোপাধ্যায়। এই একটা গান হেমন্তের গাওয়া এই সিনেমাতে, যে গানটা তুমি গেয়ে, আর বাকি আচ্ছা। গানগুলো কিশোর কুমার নিজেই গিয়েছে। ওই যে এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি, যদি পাশের প্রহর কাছে কাটে, মনের দুটো কথা হলে ক্ষতি কি। আহা হা হা, আহা হা হা, আহা হা হা। বাহ 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 বাহ, অনেক অনেক ধন্যবাদ। আমরা আসতেছি আপনার কাছে, তার আগে একটু 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 কমেন্টস করে আসি। আমাদের সাথে আছেন একদম একদম হেমন্ত মুখোপাধ্যায়ের গান। হ্যাঁ, ধন্যবাদ অধরা লাকি আপু। ইভা মন্ডল দিদি কমেন্টস করেছেন, হৃদয় ছুঁয়ে দিলেন দাদা ভাই, দিন কখনো মুছে যায় না, হৃদয় হরণ করে আজীবন কথা বলে। একদম ঠিক বলেছেন। তবুও কিছু স্মৃতি অমলিন থাকে, একটু আগে বলেছি। আসলে আমরা প্রিয় মানুষদের কখনোই ভুলতে পারি না, হয়তো খানিকটা সময় চোখের আড়াল হয়ে যায়, একটু দূরে চলে যায়, কিন্তু মন মন তো কোনো দূরত্ব মানে না, মনের কোনো দূরত্ব নেই। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে থাকুক, মন সে তার কাছেই থাকে। হয়তো অবয়বটা আমরা খুঁজে পাই না অনেক সময়, এটাই হয় আসলে। বিশ্বজিৎ নির্বর্দা দাদা কেমন আছেন? আমার প্রিয় একজন মানুষ বিশ্বজিৎ নির্বর্দা। বাহ, ধন্যবাদ ভাইজান। তারপরে আছেন মোহাম্মদ আবু নাসির আবেদ, সবার প্রতি শুভকামনা রইল, ধন্যবাদ ভাইজান। তারপরে লিঙ্কন মন্ডল ভাই, উনি আমার প্রিয় একজন মানুষ, আপনাদের সান্নিধ্যে এসে নিজেকে ধন্য মনে হচ্ছে, ধন্যবাদ ভাইজান। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই প্রেরণা, আপনাদের এই উৎসাহ আমাদের এগিয়ে যাওয়ার জন্য জ্বালানি হিসেবে কাজ করেন আপনারা। আপনাদের উৎসাহের জন্যই তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, ভালো কিছু করার সুন্দর স্বপ্ন দেখছি। অনেক সুন্দর গান উপহার পেলাম মাহিন ভাই, অনেক শুভকামনার ধন্যবাদ। লাকি আপু, অধরা লাকি আপু সাথেই থাকবেন। তারপর এই আপনারা সাথেই থাকুন, পুরোটা সময় জুড়ে সাথেই থাকুন। আপনাদেরকে আরো ভালো ভালো পরিবেশনা, গান, কবিতা, ছড়া, তারপর গল্প, অনেক কিছু উপহার দিব ইনশাআল্লাহ। প্রতি শনিবারই আমরা আপনাদের জন্য হাজির হই। অনেক গণ্যমান্য মাল্টি ট্যালেন্টেড গণ্যমান্য ব্যক্তিবর্গ, গুণী ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক, লেখক, কণ্ঠশিল্পী, গীতিকারদেরকে নিয়ে আপনাদের মনোরঞ্জনের জন্য, আপনাদের বিনোদনের জন্য। চলে যাচ্ছি ফখরুল ইসলাম আঙ্কেলের কাছে। আঙ্কেল, আপনার কাছে এখন এখন কি শুনবো, কি শুনবো? আমি এখন তো আমি কি একটা ছোট্ট গল্প শোনাতে পারি? একদম 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 একদম। শুধু আমাদের
এই এপিসোডটা তো পরিপূর্ণ এই কারণেই, আমাদের এখানে শুধু গান আর কবিতা নয়, গল্প, তারপর কথা বলা, তারপর উপন্যাসের অংশবিশেষ, আরো অনেক মজার কিছু। তাই তো আমরা পরিপূর্ণ এই এপিসোড, এই মাটির সুরের আয়োজন। চলে যাচ্ছে আপনার কাছে। আমার এটা গল্পটির নাম হচ্ছে গল্প হলেও সত্যি। গল্পটির নামেই গল্প হলেও সত্যি। হ্যাঁ, একটি জীবনের ঘটনা, একটি বাঁচার আকাঙ্ক্ষা, একটি মানুষের স্বপ্ন, সেটারই আলোকপাত করেছি আমি গল্পের মাধ্যমে। এখানে নায়ক নায়িকা যারা, তারা দুজনই স্বামী স্ত্রী। একজন আচ্ছা, প্রতিবন্ধী, একজন সুস্থ সবল মানুষ। স্ত্রী প্রতিবন্ধী, অর্থাৎ সে অন্ধ, চোখে দেখে না। স্বামী কিন্তু সুস্থ। আমাদের এখানে একটি নদী আছে, নদীটির নাম মাথাভাঙা। আচ্ছা, সেই নদীর কূলেই একটি বসত বাড়ি। ব্যালকনিটা নদীর দিকে মুখ করে তৈরি করা, পশ্চিম দিকে। প্রতিদিন আসরের নামাজের পর নামাজ শেষ করে ফরহাদ চৌধুরী তার স্ত্রী শিউলিকে নিয়ে ব্যালকনিতে এসে বসে। স্বামীর হাত ধরে চেয়ারে বসে স্ত্রী, মনে অনেক প্রশ্ন। স্বামীকে জিজ্ঞাসা করে, সামনে কি কোনো নৌকা আছে? না, আজকে নৌকা নেই, তবে কয়েকটা হাঁস নদীর জলে খেলা করছে। স্ত্রীর কথার জবাবে এইটুকুই বলে। স্ত্রী বলে, ও তাই বুঝি, আর কি আছে গো? না, আর তেমন কিছু নেই। ওই যে সামনে নদীর ওই পারে একটা ফুলের বাগান আছে, খুব সুন্দর। তাই ওখানে কি কি ফুল আছে? হ্যাঁ, তা অনেক ধরনের ফুল আছে, গোলাপ, হাসনা হেনা, গাধা, রজনীগন্ধা। তাই আমার না হাসনা হেনা ফুল খুব প্রিয়। সে তো আমি জানি তুমি হাসনা হেনা ফুলকে কত ভালোবাসো। প্রতিনিয়ত এরকম অনেক অনেক স্বপ্নের কথা ফরহাদ সাহেব তার স্ত্রী শিউলিকে শোনায়। আবেগ প্লবত হয়ে স্বামীর মুখে, সে স্বামীর হৃদয়ের আলোয় আলোকিত হয়ে সে যেন নদীর ওই পারে, এবং নদীর দৃশ্যগুলো তার মনের অন্তরালে ভেসে ওঠে। যদিও সে অন্ধ, চোখে তো দেখে না, আবেগে মিশ্রিত হয়ে স্বামীর কথায় সে স্বপ্ন দেখে, অন্ধ দু চোখের স্বপ্ন। এমন করে দিন অতিবাহিত হতে থাকে। বয়স হয়েছে দুজনারই। হঠাৎ করে ফরহাদ সাহেব অসুস্থ হয়ে পড়েন। একদিন নদীর ওই পারে ছোট্ট কুড়ে ঘরের সামনে একটা ছোট্ট চালা ঘর আছে, খড়ের 8 চালা ঘর। সেখানে একটি ছেলে, হাসান নাম, সে প্রতিনিয়ত ওখানে আসে, বন্ধু বান্ধবের নিয়ে কথা বলে, আড্ডা মারে, বই পড়ে, হাসি ঠাট্টা করে। একদিন হাসানকে ফরহাদ সাহেব ডেকে নিয়ে এসে বলল যে, বাবা, আমি তোমাকে কিছু অর্থ দেবো, তুমি যদি আমার একটি কাজ করে দাও। হাসান ফরহাদ সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকে, জিজ্ঞাসা করে, বলুন আঙ্কেল, আমাকে কি কাজ করতে হবে? তখন হাসান সাহেব বলে, তুমি যে এই নদীর কূলে যে সুন্দর চালা ঘরটি তৈরি করেছো, ওর সামনে যে দাগাগুলো আছে, ওখানে তুমি সুন্দর করে ফুলের বাগান তৈরি করো। আমি তোমাকে এই ফুলের বাগান করতে যে অর্থ লাগে, এগুলো আমি তোমাকে দেবো, তুমি কিছু মনে করো না, আমি তোমাকে উপহার স্বরূপ এটা দেবো। হাসান প্রথমে একটু দ্বিধাগ্রস্ত হলেও ফরহাদ সাহেবের অনুরোধটুকু ফেলতে পারে না। ফরহাদ সাহেব হাসান সাহেবকে কিছু অর্থ দেয়। হাসান মনের মতো করে সুন্দর একটি বাগান তৈরি করার কাজ শুরু করে। দিন অতিবাহিত হচ্ছে। হাসান, ফরহাদ সাহেব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বেশ কিছুদিন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে। এক সময় এহলোক ছেড়ে না ফেরার দেশে চলে যায় ফরহাদ সাহেব। মৃত্যুর আগেই ডাক্তারকে বলে দিয়েছিল যে, ডাক্তার সাহেব, আমার মৃত্যু হলে আমার চোখ দুটো আমার স্ত্রীকে দিও, সে যেন তার অন্ধত্ব ঘুচিয়ে আমার চোখে নতুন করে নতুন ভুবন দেখতে পারে। ফরহাদ সাহেবের কথা মতনই ডাক্তার সাহেব স্ত্রী
সাহেবকে চক্ষুদান করার মাধ্যমে আবার দৃষ্টিশক্তি ফিরে পাই। ওই যে হাসান ফরাজ সাহেব বলতেন যে নদীর সামনে সুন্দর একটি ফুলের বাগান আছে, তার স্ত্রী যখন চোখের আলো ফিরে পাবে, তার স্ত্রী যদি চোখের আলো ফিরে পেয়ে নদীর ওই পারে সেই ফুলের বাগানটি দেখতে না পায়, তাহলে তার হৃদয় ভেঙে যাবে যে তার স্বামী ফরাদ সাহেব তার কাছে মিথ্যা কথা বলেছিল, মিথ্যা স্বপ্নের জাল বুনেছিল, মিথ্যা স্বপ্ন দেখিয়েছিল। সেই স্বপ্ন সত্যিকার অর্থে বাস্তবায়নের জন্যই ফরাদ সাহেব হাসানকে দিয়ে ওই ফুলের বাগানটি তৈরি করে, যে তার চোখ দিয়েই যেন তার স্ত্রী সত্যিকার অর্থেই ওই ফুলের বাগানটি দেখতে পারে। ফরাদ সাহেব যেন তার স্ত্রীর কাছে মিথ্যাবাদী প্রমাণিত না হয়। এই যে ভালোবাসার যে অবদান, অবস্মরণীয় এই দানটি ফরাদ সাহেব তার স্ত্রীর জন্য রেখে যায়। স্ত্রী চোখের আলো ফিরে পায়। আজকে সে একাকিত্ব ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, সূর্যের আলো নদীর পানিতে চিকমিক হচ্ছে, সোনালী রঙের আলোই ছড়াছড়ি। ওপারে ফুলগুলো হাসতে, গাঁদা, গোলাপ, হাসনাহেনা, রজনীগন্ধা সমস্ত ফুল শোভাবর্ধন করছে। ভালো লাগছে। তার স্বামী বলেছিল ওপারে সুন্দর একটি ফুলের বাগান আছে, সবই আছে, সবই সুন্দর, শুধু নেই ফরহাদ। তার জীবন থেকে চিরতরে হারিয়ে গিয়েছে, চলে গিয়েছে না ফেরার দেশে। ফরহাদের স্মৃতি, ফরহাদের ভালোবাসা বুকে ধারণ করে বেঁচে থাকার অপ্রাণ চেষ্টা অব্যাহত রাখে শিউলি। ধন্যবাদ সবাইকে। এটাই আমার ছোট্ট একটি গল্প। আবেগ প্রবণত হয়ে গিয়েছিলাম আমি নিজেই বলার সময়। তো প্রেম এমন একটা জিনিস, মিথ্যা আশ্বাস এখানে বৃথা। সত্যর অবকাঠামোটাকে দাঁড় করাতে হবে, স্ট্রাকচারটাকে খাড়া করতে হবে। ফরাদ সে মিথ্যা মানে স্বপ্ন দেখাতো তার স্ত্রীকে। তার যখন চোখের আলো ছিল না, সে বলতো সামনে ফুলের বাগান আছে, সে বলতো হাঁসগুলো খেলা করছে, কিন্তু সেটা সে মৃত্যুর পরে নিজের চোখের আলো দিয়ে, তার স্ত্রীর চোখ দিয়ে সেই ফুলের বাগানটা কিন্তু দেখিয়ে দিয়ে গেল। এটাই ভালোবাসা, গিভ অ্যান্ড টেক। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের মাঝে যেন এইভাবে এসে কিছু কথা বলতে পারি, কিছু গল্প শোনাতে পারি। আমি একটু পাগলেটে মানুষ, তো মাঝে মাঝে এরকম লিখি, আমি নিজেই পড়ি, নিজেই লিখি, নিজেই কাঁদি। আমি জানি না কেন কাঁদি। আমি এটা আপনার আমার গল্পটা শুনে আসলে শুনছিলাম, আবেগ আপ্লুত শুধু আপনিই নন, আমরাও হয়েছি, দর্শক শ্রোতা মন্ডলীও হয়েছে। আসলেই মানে কিছু কিছু সময়, কিছু কিছু মানুষ, একটু আগে বলেছি, ভালো লাগা, ভালো ভিতর থেকে এতটাই ভালোবাসার সৃষ্টি হয় বা মানুষ এতটাই গাঢ় সম্পর্ক তৈরি হয় যে মানুষটাকে ছাড়া কিছু কল্পনা করা যায় না। জীবনের বিনিময়ে হলেও যেন মনে হয় ওই মানুষটা ভালো থাকুক। আমরা আসলে জীবনের আমাদের যে ছোট্ট ছোট্ট যে আনন্দগুলো আছে, ওই ছোট্ট আনন্দটাই আমাদের জীবনে বৃহৎ কিছু অর্থ দেয়, মানে দেয়। মানুষের জীবন আসলে বৈচিত্র্যময়, তার এক অনবদ্য আধার। সুখ, দুঃখ, হাসি, কান্না, সাফল্য, ব্যর্থতা সব মিলিয়ে জীবনের পূর্ণতা। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই সাময়িক কষ্ট, হতাশা, ক্ষুদ্র কারণে আমরা আত্মহত্যার চরম সিদ্ধান্ত নিই। কেন? মানুষ যে কত ক্ষুদ্র কারণে মারা যায়, অথচ পুরো পৃথিবী তার উপরে ভেঙে পড়লেও সে ঠেকিয়ে দেয়। শত প্রতিকূলতা আসলেও সে কোনো কিছু মনেই করে না। অথচ ছোট্ট একটা কারণে মানুষ মরে যাচ্ছে, আত্মহত্যা করছে। কেন? কারণ আমরা যোজন যোজন দূরত্বে অনেক কিছু দেখতে পাই, শুনতে পাই, জানতে পাই, অথচ প্রতিদিন যার সাথে ওঠা বসা, প্রতিদিন যার সাথে থাকছি, খাচ্ছি, পড়ছি, তাকে একদিন ওকে জিজ্ঞেস করি কেমন আছো, কি করছো, ভালো আছো? আমরা তার সাথে এত যোজন যোজন দূরত্ব আমাদের, একটা দিন জানার চেষ্টা করি না তার ভিতরের অবস্থা কি, অথচ একই সাথে আছি। আমি সবসময় এই কথাটা বলে থাকি যে আমাদের যারা কাছের বন্ধু, যারা ভালোবাসার মানুষ, তাদেরকে বলি, তাদের সুখ দুঃখটা জানার চেষ্টা করি, তাদের
কিসে ভালো লাগায়, কিসে কষ্ট পায়, কিসে দুঃখ হয়, কিসে হতাশা জাগে একটু জানার চেষ্টা করি। কারণ দিন শেষে প্রত্যেকটা মানুষই ভালোবাসার কাঙাল। ভালোবাসার অভাবে আমরা কতটা মরে যাই কেউ জানে না। যাক, আমিও আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। একটু কমেন্টস পড়ে আসি। মনের মাধুরী মিশিয়ে গল্পটি বললেন, অসাধারণ একটা কাহিনী তুলে ধরলেন শ্রদ্ধেয় ফখরুল ইসলাম। তো এটা বলেছে আপনাকে আঙ্কেল বিশ্বজিৎ নির্ভর দাদা। তারপরে তারপর আমাদের সাথে সাথে আছেন নুরুল শিপার ভাই। গুণীজনদের আগমনে মুখরিত হয়ে উঠেছে আজকের এই আয়োজন। ধন্যবাদ ভাইজান, সাথেই থাকুন। আশা করছি পুরোটা সময় থাকবেন। প্রকৃত ভালোবাসা নিঃস্বার্থ, কখনো কখনো অর্থের মাপকাঠিতে মাপা যায় না। অনন্ত প্রেমের কাহিনী। আমি ভীষণ আপ্লুত। বাস্তব ভালোবাসা এরূপ হওয়াটাই বড় আমি মনে করি। জীবনসঙ্গী এরূপ হওয়াই উচিত। দাদাভাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং আন্তরিক শ্রদ্ধা। আপনাকে শ্রদ্ধা জানিয়েছে আঙ্কেল। শুভেচ্ছা এবং তারপরে অভিনন্দন। গুণীজনদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। লিংকন মন্ডল কমেন্টস করেছেন। উনি আছেন সাথে আসলে অনেকটা সময় জুড়ে। ধন্যবাদ ভাইজান, থাকবেন সবসময়। আচ্ছা, এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি, পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শামীম পারভেজ ভাইয়ের কাছে। ভাইজান, আপনি কি আমাদেরকে কি পরিবেশনা করে শোনাবেন? ওকে, ধন্যবাদ। আম, আসলে আমি তোমার কথা যে আহ, চলে এসেছিলাম, তো আমার আরেকটা ছোট্ট ইয়ে আছে। আমি হয়তো হুম, এই আরেকটা হুম। ছড়া পড়ে আমি আচ্ছা, একটু বিদায় নিয়ে নিব। আচ্ছা, আচ্ছা, খুব ঠিক ইচ্ছে আছে। ছিল যে সারাক্ষণই থাকি, কিন্তু হুম, আজকে মনে হয় পারবো না, এটা হঠাৎ করে একটা ইয়ে তো। আচ্ছা, তারপর ওইটাও আবার ওখানে না গেলে হ্যাঁ একটু মনটা ইয়ে লাগবে না। তো আমি আমার আম, এখন যে ছড়াটি পড়ছি এটা বাচ্চাদের মতোই করেই, কিন্তু বাচ্চাদের না হলে বড়রাও যদি আর আমার লেখালেখি গুলো কিন্তু অনেক সহজ মানে ভাষায় আমি লিখি। জি, আমাকে একজন একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন বইমেলাতে যে আপনার পুরো বইটাই আমি এখানে দাঁড়িয়ে পড়ে ফেলেছি। আমার কাছে খুব অবাক লাগছিল, 95 পেজের বইটা সে নাকি পড়ে ফেলেছে। তো এখন আমি তখন ঠিক। হাসলাম আর বললাম, হ্যাঁ, যে 95 পৃষ্ঠার বইটা আপনি পড়ে ফেললেন, বলে কি আপনার ভাষাগুলো এতই সহজ যে আমার করতে কোনো দ্বিধাবোধ হয়নি, চিন্তাও করতে হয়নি। হ্যাঁ, এত সুন্দরভাবে আমি জিনিসটাকে দেখলাম। তো তো আমাকে কয়েকটা কথা আপনাকে বলেন। তা আমি বললাম যে ঠিক আছে, কি কথা বলতে হবে? বলে যে আপনি এত সহজ ভাষায় লেখেন কেন, আর একটু সুন্দর শক্ত ভাষায় লিখলে কি হয়? তা আমি বললাম যে ভাই, আমার বই তো ওই গবেষণার জন্য আমি আর এখন লিখছি না। হ্যাঁ, এখনো সেই মানে লেখালেখির অভ্যাসের ভিতরে আছে। তো আমি সহজ ভাষায় জিনিসটা এই জন্য লিখি যে আমার বইটা যেন প্রত্যেকটা পাঠকের কাছেই চলে যায়। তো কারণ পাঠক তো এমনিতেও আমরা দেখি অনেক পাঠক আছেন খুবই বই কিনেন উপহার দেওয়ার জন্য, কিন্তু নিজে পড়ার জন্য যে বইটা, এটা খুব কম পাঠকের মধ্যে আছে। সেরকম আহ, ভিতরে না ঢুকলে কিন্তু একটা বই কিনে নিয়ে যায়, কিন্তু পাঠক কিন্তু ওই বইটা ওইভাবে পড়ে না। তা যাই হোক, আমি চিন্তা করি অনেক সময়। আমার কাছে খুব অবাক লেগেছিল মাহিনা, সেটা না বললে পারছি না। আমি যাচ্ছিলাম বইমেলা থেকে বের হয়ে, কিছু দূর যাওয়ার পর শাহবাগের ওই সাইডে দেখছি একটা রিক্সাওয়ালা একটা বই পড়ছে। তা আমার হঠাৎ করে চোখে পড়লো কি, এই বইটা তো আমারই বই। তখন আমি বাহ! চিন্তা করলাম যে তোকে জিজ্ঞেস করি এই বইটা কোথায় পেলে। তখন বললো যে আমি বইমেলার ভিতরে গিয়েছিলাম, যাওয়ার পরে এই বইটা আমার কাছে ভালো লাগে। আমি কই, এত হাজার হাজার বই, কিন্তু তোমার কাছে এই বইটা ভালো লাগবে মানে? বলছে আমার কাছে কেন জানি পড়ছে তো ভালো লাগলো, আমি এটা কিনে নিলাম। আমি কিনে এনেছি, আমাকে কেউ দেয়নি। তা আমি খুব খুশি হলাম যে তো আমি বললাম যে তুমি লেখাপড়া কতটুকু করেছো? বলে যে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি, কিন্তু আমার সচ্ছল অবস্থা নাই, সেজন্য আমাকে রিক্সা চালাতে হয়। এবং সে আমাকে একটা কবিতা পড়েও শোনালো ওখান থেকে, আমার কবিতাটাই একটা শোনালো। তো আমার কথা হলো যে বইটা আমি দেখি না যে কে পড়লো না পড়লো, আমার পাঠকের কাছে বইটা চলে যাক, কোনোভাবে বইটা কেউ না কেউ পড়বে। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এবং ভাষাগুলো সেরকম
খুব শক্ত শক্ত শব্দ আমি ব্যবহার করি না, যে খুব কষ্ট হবে মানুষের। যাই হোক, আমি এখন যেটা পড়বো সেটা শিরোনাম হচ্ছে পাখি। একটি পাখির দুটি ডান, কেন ওর উঠতে মানা? এদিক যাবে ওদিক যাবে, টুকরে টুকরে খাবার খাবে। পারবে ডিম পাখির আশা, ডালপালা দিয়ে বাঁধবে বাসা। ডিম থেকে ফুটলো ছানা, অনেক খুশি এই পাখি খানা। বড় হলো পাখির ছানা, উড়ে গেল দূর অজানা। জলে ভরা গোল আখিটা, দুঃখ পেল মা পাখিটা। এত যত্ন করে, এত ভালোবেসে, এত খাবার দিয়ে পাখিটাকে, ছানাগুলোকে যত্ন নিল, অথচ পাখিটা খাবার নিয়ে আবার যখন ঘরে ফিরলো তখন দেখলো পাখির বাচ্চা দুটো নেই, চলে গেছে অন্য জায়গায়। সেই জন্য পাখির চোখ দিয়ে কিছু পানি পড়ল। অর্থাৎ জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে একটা মায়ের যে ভালোবাসা, হ্যাঁ, এই ভালোবাসার কারণে যারা বাচ্চারা বড় হয়ে যায়, তখন যদি তাদের মা বাবাকে ছেড়ে যদি চলে যায়, হ্যাঁ, এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। তো যাই হোক, এটা তো পাখির জাত, তারা তো আর অত কিছু বোঝে না। কিন্তু মানুষের ভিতরে যে জিনিসটা, যে সন্তান যদি বাবা মাকে ছেড়ে অন্যত্র চলে যায়, হ্যাঁ, বড় হওয়ার পরে, এটা খুবই দুঃখজনক। আমরা চাই বাবা মা সন্তান সবাই একসাথে থাকুক। মাহিন, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আমি চলে যাব। ধন্যবাদ সবাইকে যারা উপস্থিত আছেন এখন পর্যন্ত। আপনারা থাকুন এবং মাহিনের অনুষ্ঠানটিকে আরো সাফল্যমণ্ডিত করুন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ভাইজান, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এটা আপনার প্রতি আমাদের চরম কৃতজ্ঞতা এবং আশা করছি পরবর্তীতেও আপনি আমাদের সাথে এরকম সময় দিবেন। ইনশাআল্লাহ। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে ভালো রাখুক বাকিটা সময়। একটু কথা হলো যে আবৃত্তিটা করেছেন, মায়ের গল্প আছে ওখানে। একটা সন্তান মার মধ্যে কি যে সম্পর্ক সেটা তুলে ধরেছেন। আমরা যারা বাবা-মা আছি, সন্তানদের সাথে কত সুন্দর স্মৃতি থাকে, কত খুনসুটি ভালোবাসা, ছোট্ট সময়। আমরা অনেক সময় সন্তানের আ কিছুতে অনেক সময় বিরক্ত হই, অনেক সময় হই না। কিন্তু যদি কখনোই একটু বিরক্ত হয়ে যায় তাদের আচার-আচরণের যন্ত্রণায়, পরক্ষণে আবার মন খারাপ হয়ে যায় যে এই বাচ্চারা যে আজকেই ছোট আছে, চিরকাল ছোট থাকবে না। এই মধুর সময়টা তো আর ফিরে পাবো না। যখন ধীরে, ধীরে বাচ্চারা বড় হয়ে যায়, বড় হয়ে যাবে, তখন বাবা-মার সাথে স্বভাবতই একটা দূরত্ব তৈরি হয়। কারণ সন্তানদের আলাদা একটা জগৎ হয়, একটা সার্কেল হয়। তখন বাবা-মারা একাকিত্বে ভোগে। আর যে সন্তানরা স্বভাবতই বাবা-মাকে ছেড়ে যেতে হয়। কারণ তাদেরও একটা ভবিষ্যৎ আছে, হয়তো শহরমুখী হয়, বিদেশমুখী হয়। অপার সৌন্দর্যের হাতছানির জন্য, সুন্দর ভবিষ্যতের হাতছানির জন্য। তখন বাবা-মারা আসলে একা হয়ে যায়, একাকিত্বে ভোগে। তখন সেই মধুর স্মৃতিচারণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সেই ছোটবেলা, সেই বেড়ে ওঠা, সেই সুন্দর সময়। বাবা, মোবাইল দিব? এই যে চলে যাচ্ছি। সম্মানিত সাংগঠনিক সম্পাদক, মাটি সাহিত্য সাংস্কৃতিক পরিষদ। কর্মী হোম রায়, আপনার কাছে চলে যাচ্ছি। আপনি কি শোনাবেন? আমরা আজকে খুব বেশিক্ষণ থাকবো না। ১০টা প্রায় বাজে। আমরা ১০টা ১৫ বা ২০ আমরা সবাই আজকে লিভ নিব। হুম? কি শুনবো আপনার কাছে এখন? কর্মী হোম রায়। ধন্যবাদ। আমি আসলে জীবনমুখী কবিতা, সম্পর্কের কবিতা নিয়েই আজকের আসরে বসেছি। যদি একটু আবৃত্তি করতে পারি বা করার চেষ্টা করি, যদি হয় আরকি, জানি না কতটুকু হয়। তারপর আমার খুবই প্রিয় ইদানিংকালের খুব আলোড়িত একটা কবিতা, 'একটাই জীবন'। লিখেছেন ইমরান কায়েস। একটাই জীবন, বুঝলেন তো? একটাই জীবন। একদিন সকালবেলা জানালাটা খুলে দেখবেন, ব্যাস বয়স হয়ে গেছে, বেলা ফুরুলো,
দুদিন আগে দেখা মেহগনি চারাটা কবে যে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে, তাকে কাটতে লোক এসেছে বাড়িতে। পাড়ার বড় আপুদের বান্ধবীদের দল বিয়ে করে কবে যে কোথায় চলে গেছে সবাই। সারা বেলা কাশতো যে বৃদ্ধটা, তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেল গোরস্থান। সদ্য বউ ফোটা লাজুক ছেলেটা ঘর ছাড়লো, পাড়া ছাড়লো, ভার্সিটিতে গিয়ে আর ফিরলই না কোনোদিন। বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন। এত বয়সের ছাপ, এত কুঞ্চিত চামড়ার দল, কবে জমলো এসব? সেদিন যেন যেন সেদিন রাগী মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারা বেলা কিচকিচ কিচকিচ শব্দ করে ঘুরে বেড়ানো সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ হয়ে গেল। কি জাদু বলে, কি বাতাসে, কি অদ্ভুত মায়ায় এভাবেই নরম মোমের মতো গলে যায় দিন। একটাই জীবন, বুঝলেন তো? একটাই জীবন। আর তার তার আর নেই। একটাই জীবন, বুঝলেন তো? একটাই জীবন। ধন্যবাদ সবাইকে। চমৎকার, চমৎকার, চমৎকার। আসলে উর্মি হোম রায় হলো বহু গুণে গুণান্বিত একজন মানুষ। আজকে শুধু আমরা ওনার কবিতাই শুনেছি। আমার বিভিন্ন অনুষ্ঠানে হয়তো অনেকেই দেখেছেন উর্মি হোম রায়ের নৃত্যের জাদু মন কাড়া এবং মানে মন কেড়ে নেয়। চমৎকার, চমৎকার উনি আবৃত্তি করে থাকেন। এই চমৎকার নৃত্যের পরিবেশনা উনার কাছ থেকে আমরা দেখতে পাই বিভিন্ন অনুষ্ঠানে, মাটির সুরের বিভিন্ন আয়োজনে। আপনার আবৃত্তি এখন অসাধারণ হয়েছে, চমৎকার হয়েছে। আমাদের সাথে জয়েন করেছেন খান আক্তার দাদু ভাই আছেন? হ্যাঁ দাদু ভাই আছে, কিন্তু ক্যামেরা কোথায় আপনার? সবই তো বন্ধ হয়ে গেল। চেষ্টা করেন। খান আক্তার দাদু ভাই সম্পর্কে বলতে হয় উনি মানে প্রফুল্ল মাইন্ডের একজন মানুষ। উনি চমৎকার একজন মানুষ। ওনার সাথে যদি আড্ডা কেউ দেয়, ওনার সাথে যদি আড্ডায় কেউ যায়, উনি ভ্রমণ প্রিয় খুব মানুষ। আমি যেখানেই আমার যে কোনো ভ্রমণ থাকুক, মাটির সুরের আয়োজনে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাই, খান আক্তার দাদু ভাই হলো আগে হাত উঠাবে, আমি তো আছি। এবং পুরোটা অনুষ্ঠান জুড়ে, পুরোটা মানে জার্নি জুড়ে ওনার এত আপ্লুত বা এত মানে আনন্দ সবাইকে দিয়ে থাকেন, অসাধারণ। আসলে আমরা জীবনে তো বেঁচে থাকি কি মানুষের ভালোবাসা, সুন্দর ব্যবহার, এইটুকুই। মানুষের সাথে মিশতে পারাটা অনেক বড় একটা গুণ, বড় একটা যোগ্যতা। খান আক্তার দাদু ভাই অত্যন্ত উৎকৃষ্ট একটা উদাহরণ। উনি লেখক, কবি, সংগঠক, প্রকাশক। মানে দাদু ভাইয়ের গুণ আসলে বলে শেষ করা যাবে না। দাদু ভাই যেহেতু আমাদের সাথে জয়েন করেছেন, এখন হলো আমার পরিবেশনা একটা গান শোনাবো, শোনায়ে দাদু ভাইয়ের কাছে চলে যাব। আমি ইভা মন্ডল দিদির কিছুদিন আগে একটা গান রিলিজ হয়েছে। উনার ৩ টা গান আমি করেছি, রিলিজ হয়েছে। আরো গান আগামী মাসে আ পাইপলাইনে আছে। মিউজিক কম্পোজিশন বা সুর চলছে। ইনশাআল্লাহ করব। হ্যাঁ? তো একটা গান আমি শোনাচ্ছি। আইতে যদি প্রাণের সখা আমার গায়ের বাড়ি, বইতে দিতাওয়াঙি নাতে পাইতায় আমার সারি গো সখা, পাইতায় আমার সারি। আইতে যদি প্রাণের সখা আমার গায়ের বাড়ি, আইতে যদি প্রাণের সখা আমার গায়ের বাড়ি,
বইতে দিতাম আঙিনাতে, পাইতায় আমার শাড়ি গো সখা, পাইতায় আমার শাড়ি। বন ফুলের মালা গাইতা পরাইতাম গনে, কলার ভেলা বানাইয়া ভাসতাম নদীর জলে। জল কেহেল কইরা দুজন দিতাম নদী পাড়ি, জল কেহেল কইরা দুজন দিতাম নদী পাড়ি, বইতে দিতাম আঙিনাতে, পাইতায় আমার শাড়ি গো সখা, পাইতায় আমার শাড়ি। আইতে যদি প্রাণের সখা আমার গায়ের বাড়ি, বইতে দিতাম আঙিনাতে, পাইতায় আমার শাড়ি গো সখা, পাইতায় আমার শাড়ি। খাইতে দিতাম তেঁতুল বড়ই, কলা মুরকি খই, কলার পাতায় সাজের বেলা মিঠাই চিরা দই। খাইতে দিতাম তেঁতুল বড়ই, কলা মুরকি খই, কলার পাতায় সাজের বেলা মিঠাই চিরা দই। সাথে দিতাম পাখার বাতাস, আইলে তাড়াতাড়ি, সাথে দিতাম পাখার বাতাস, আইলে তাড়াতাড়ি, বইতে দিতাম আঙিনাতে, পাইতায় আমার শাড়ি গো সখা, পাইতায় আমার শাড়ি। আইতে যদি প্রাণের সখা আমার গায়ের বাড়ি, পয়তা দিতাম আঙিনাতে, আমার গায়ের শাড়ি গো সখা, আমার গায়ের শাড়ি। কেমন লাগলো? এটা ইভা মন্ডল দিদির লেখা। আমার সুর, কম্পোজিশন, মিউজিক, গায়কি। আঙ্কেল কিছু বলছিলেন, বলুন প্লিজ। আমি ওই যে তোমার গানটা শুনে খুব বিমোহিত হয়েছিলাম, যে গানটা আসলে গানটার ভিতরে মানে ওই গ্রাম বাংলার একটা সুরের ছোঁয়া আছে। একদম এ- একদম। হ্যাঁ, এই জন্য গানটা আমাদের কাছে খুবই মানে মিষ্টি। এই প্রজন্ম এই সমস্ত গান শোনে কিনা আমি জানি না, আমাদের তো এই সমস্ত প্রজন্ম তো আমাদের এসব শিল্পীর নামই জানে না। একদম এই- একদম ঠিক। না, যে আমি এই যে হেমন্ত মুখোপাধ্যায় আমার খুব প্রিয়, আমার হৃদয়ের একটি শিল্পী, আমি তাকে হৃদয়ে ধারণ করি। আর এছাড়া মান্না দে, সতীনাথ, ভূপেন হাজারিকা প্রত্যেকেই শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র। তারপরেও মানে হেমন্তর ক্ষেত্রে যেন একটু মানে পার্সেন্ট একটু বেশি আর কি মনে হয় যেন আমার কাছে। তো হেমন্তর অনেক বন্ধু বান্ধব আছে, তারা হেমন্তকে নিয়ে ঈর্ষা করতো, মানে একটু জেলাস ফিল করতো যে হেমন্ত তুই হঠাৎ করে এত ফেমাস হলি কি করে রে, এত রাতারাতি তোর নাম, সারা ভারতবর্ষে তোর সুনাম। তো বিশেষ করে তখন তো বোম্বেতে হেমন্তর একটা বিশাল
মানে মার্কেট তৈরি হয়ে গেল যখন ভারতের বিখ্যাত হিন্দি সিনেমা নাগিন ছবি মুক্তি পেল, এবং নাগিন ছবিতে সম্পূর্ণ মানে সঙ্গীত পরিচালক হিসাবেই হেমন্ত মুখোপাধ্যায় দায়িত্ব পালন করেছিল। তো ওই বইতে সুপারহিট বই হয়েছিল সেই সময় নাগিন, হিন্দি ছবি কিন্তু নট বাংলা। তো তারপরে তখন ওর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় তো হেমন্ত বললো যে নেই হারমোনিয়াম নিয়ে আই। তো হারমোনিয়ামটা নিয়ে আসলো, আর এক বন্ধুকে বললো নে তুই বাজা। তখন বলছে তুই গান গাবি? তো বলছে হ্যাঁ গান গাই, তোরা জানতেছিলি না আমি এত ফেমাস হলাম কি করে। তো ফেমাস হওয়াটা খুব যে সহজসাধ্য ব্যাপার তা কিন্তু মোটেও না। তো সেটাই কিন্তু সে তার বন্ধুদের গানের মাধ্যমে একটু বুঝিয়ে দিল। সে গানটি তুমি ফাইম শুনেছো কিনা আমি জানি না, এই গানটি রেকর্ড হয়েছে কিনা বা ক্যাসেট বেরিয়েছিল কিনা সেটাও আমি জানি না। তবে আমি কলকাতার টেলিভিশন চ্যানেলে এটা শুনেছিলাম, দেখেছিলাম আর কি ইয়েতে। তো সেটা থেকে এই গানটা আমার ভিতরে হৃদয়ে আমি গেঁথে নিয়েছিলাম, যে দুই এক লাইন আমার মনে আছে। তো হেমন্ত তখন গানটা গাচ্ছে, হইনি আমি তোমাদেরই হেমন্ত, কড়ি ছাড়া ফোটে ফুল, শুনিনি তো এমন তো একদিনই, হইনি আমি তোমাদেরই হেমন্ত। তো হেমন্ত একদিনই আমি হেমন্ত হইনি, আর কড়ি ছাড়া যে ফুল ফোটে এমন কথাও আমি কখনো শুনিনি। হেমন্ত আমাকে হতে হয়েছে অনেক ত্যাগ, অনেক সাধনা, অনেক পথ পাড়ি দিয়ে। তো এটাই একদম। তাদের বন্ধুদের কাছে সে সেই মুহূর্তে প্রেজেন্টেশন করেছিল। আর হেমন্তর চিরকালের একটা চিরাচরিত একটা জিনিস আছে, সে কিন্তু কখনোই কোনো পোশাকের ক্ষেত্রে মার্সি করেনি। তারও একটাই পোশাক, ধুতি পাঞ্জাবি। সে যত বড় স্টেজেই গান গাক না কেন, বিশ্বের বড় বড় জায়গায় সে প্রোগ্রাম করেছে, কিন্তু ওই ধুতি পাঞ্জাবি। সবচেয়ে তো মজার ব্যাপার যে একটা স্টেজে প্রোগ্রাম করে সে 5 থেকে 7টা গান দিয়ে যখন স্টেজ থেকে নেমে আসতে, তখন আরতি মুখোপাধ্যায় গান গাওয়ার জন্য মাইক মানে মাউথ স্পিকার নিয়ে স্টেজে উঠলেন। মানে এবার আরতি মুখোপাধ্যায় গান গাবেন, হেমন্ত 5টি গান গাওয়ার পরে নিচে নেমে আসলেন। গাড়িতে উঠবেন এমন সময় এক বৃদ্ধা মহিলা হেমন্তর কাছে যেয়ে বললো, বাবা তুমি ভালো আছো? তো বৃদ্ধাকে দেখে হেমন্ত বলল যে হ্যাঁ মাসিমা আমি ভালো আছি, আপনি ভালো আছেন? তো হ্যাঁ বাবা ভালো আছি, আমি এসেছি অনেক দূরের থেকে তোমার কণ্ঠে একটি গান শুনবো বলে। তো গানটা তো আমার শোনা হলো না বাবা, তো আমার গান শুনবেন, কি গান? তখন সে তার পছন্দের গানের কথাটি বলল। বলার পরে বলছে, বাবা আমি অনেক যত্ন করে তোমার জন্য কিছু নারকোলের নাড়ু বানিয়েছিলাম, তা আমি সেই নাড়ুগুলো তোমার জন্য নিয়ে এসেছি বাবা, তুমি কি নারকোলের নাড়ু নেবে? হেমন্ত তো প্রথমে কোনো কথাই বলতে পারছিল না, যে এ আবার কেমন উপহার। আমার জীবনে আমি অনেক কিছুই পেয়েছি, অর্থ বিত্ত সম্পদ, কিন্তু আমার কোনো যে ভক্ত আছে যে আমাকে নারকোলের নাড়ু দিয়ে বরণ করবে, এটা তো হেমন্ত কখনোই কল্পনা করেনি। সে নারকোলের নাড়ুর পুটলিটা নিয়ে মাথায় ঠেকিয়ে বৃদ্ধার পায়ে প্রণাম করে বলল, বলুন মাসিমা আপনি কি গান শুনবেন? বৃদ্ধা তখন তার গানটি বলল। তখন সে স্টেজে আবার চলে গেল। হেমন্তকে স্টেজে ফিরে আসা দেখে দর্শক বিন্দু সকলেই অবাক হয়ে গেল, পাশাপাশি আরতি মুখোপাধ্যায়ও একটু হকসিয়ে গেলেন। তারপরে হেমন্ত বলল, আরতি তুমি যদি কিছু মনে না করো তোমার মাউথ স্পিকার দাও, আমি আর একটি গান গাবো শুধু আমার একজন ভক্তের জন্য। এই হচ্ছে হেমন্ত, ঠিক আছে? তো শিল্পীরা যারা বড় তাদের মনটাও অনেক বড়, নীলিম আকাশের মতো, কঞ্জুস না। তো ত্যাগের মহিমা অনেক কিছু, ভালোবাসা, গান। তো হেমন্তই আমি যে বলেছিলাম না যে সাপমোচন ছবিতে হেমন্ত গান গেয়েছে, উত্তম কুমার লিপ দিয়েছে। তো যখন সিনেমাটা দেখে হেমন্ত বাইরে আসলো, তখন হেমন্ত নিজেই মন্তব্য করেছিল, আশ্চর্য, ছবি দেখার পর মনেই হলো না যে গানগুলো আমি গেয়েছি না উত্তম কুমার গেয়েছে। এটা রাইট, কিন্তু রাইট, রেকর্ড। রাইট, রাইট। হ্যাঁ, একদম। হেমন্তের যে রেকর্ড আছে, লং প্লে আছে, সেখানেও কিন্তু অসাধারণ কথা। রেকর্ডিং হয়েছে কিন্তু।
সেটা তো এই এই তো যে হয়, এটাই হয়। আ- আমি এই মুহূর্তে আহ, আর এখনই শেষ করে দিব দুইটা কথা বলে, সেটা হলো অবশ্যই আপনার কথা শুনে আমি খুব মানে খুব ছোটবেলা থেকেই মানে বলতে গেলে আমি যখন স্কুলে ভর্তি হই নাই তখন থেকে আমি এলাকার বা গ্রামের বিভিন্ন আহ, অনুষ্ঠানের মধ্যে গান করি এবং অভিনয়ও করতাম আগে। গ্রামে বিভিন্ন মঞ্চ মঞ্চ হতো আমাদের, অভিনয় করতাম। তো সেই ক্ষেত্রে তখন থেকে আমি গান শুনি, খুব গানের খুব মানে পাগল ছিলাম, গান করতাম। আমি তখনই এই ছোট সময়ে গান শুনতাম হলো সুবীর নন্দী, সৈয়দ আব্দুল হাদী, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়ের ক্যাসেট ছিল আর কি। ক্যাসেট দিয়ে আমাদের ট্যাবলেট ক্যাসেট দিয়ে শুনতাম। তো দেখা গেল যে এই মাটির গানের প্রতি আমার একটা অন্যরকম আকর্ষণ ছিল। আমি তখন শুনতে পারতাম, অনেক উদ্ভট শিল্পী ছিল, উদ্ভট বলবো না কিন্তু এক প্রকার মানে যেটা আমি উচ্চারণ না করলাম, বিভিন্ন টাইপের গান শুনতো, কিন্তু আমার আমার মন পড়ে থাকতো সেই ক্লাসিকের, তারপর মাটির গান, ওই গানগুলোর প্রতি। তো একটা পর্যায়ে এই মাটির সুর, মাটির গান এরকম ভেবে ভেবে আমি অস্থির। তারপর আমার সংগঠনের যে সংগঠনটা এখন সাহিত্য জগতের মধ্যে অনেক বড় একটা সংগঠন, মাটির সুর, আমার প্রতিষ্ঠা করা এই সংগঠনের নাম তখন মাটির সুর দেয়া হলো। আরো দুইটা সংগঠন আছে আমার, তবুও এটা হলো মাদার সংগঠন, মাটির সুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদ। আমার আমার গান, অনেক প্রতিটা গানই মাটির সাথে সংশ্লিষ্টতা আছে। যে গান শুনে মানুষের মানে ভিতরের সত্তাটা জেগে ওঠে, মানুষের হৃদয়ে একটু নাড়া লাগে, স্পর্শ হয়, মানুষ ভালোবাসে, মানুষের কষ্টের কথা মনে পড়ে, সুখের কথা মনে পড়ে, দুঃখের কথা মনে পড়ে, ওই গানগুলোই তো আসলে মাটির গান। তো এটাই ওই বলতে গানটা গাওয়া চেয়েছিলাম। যায়? কোনটা? গানের যে খাতায়? ও আচ্ছা, উর্মি হুমরায়ের লেখা এই গানটা, আমার সুর করা, মিউজিক কম্পোজিশন করা। আমি দুইটা লাইন গেয়ে আমরা আজকে শেষ করে দিব। গানের যে খাতায় আমার নাম লেখা হবে না, সে খাতায় তোমায় লেখা আমার কবিতা খানি লেখা হবে না। গানের যে খাতায়, গানের যে খাতায় আমার নাম লেখা হবে না, সে খাতায় তোমায় লেখা আমার কবিতা খানি লেখা হবে না। গানে যে খাতায়। এটা আজকের আমাদের সম্মানিত অতিথি উর্মি হুমরায়ের লেখা, আমার সুর করা, মিউজিক কম্পোজিশন করা চমৎকার একটা গান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আচ্ছা একটা কমেন্টস করে বিদায় নিব। আমি অভিভূত দাদা ভাই যে বড় মনের গীতিকার, সুরকার, গুণী শিল্পী, আমার মতো অতি নগণ্যের কথা এত প্রাণবন্ত করে তুলেছেন আপনি। ভালো মন্দ আমি কি বলবো, চমৎকার গায়কী, আশীর্বাদ ও ভালোবাসা চাই। দিদি ইভা মন্ডল দিদি, আপনার আরো অনেকগুলো গান তো দিয়েছেন, করব। আপনি অসাধারণ আসলেই লিখেন। আপনার যে মাটির সাথে যে সখ্যতা, মানুষের, গ্রাম বাংলার মানুষের সাথে যে আপনার আহ, আহ, একটা সখ্যতা, ভালোবাসা, আপনি যে খাঁটি মানুষ, আপনার এই গানের কথার মাধ্যমেই প্রকাশ পায়। আপনি আরো দূরে এগিয়ে যাবেন। আসলে মানুষের সফলতার কোনো বয়স নাই, কখন যে মানুষ মানুষের হৃদয়ে জায়গা করে নেই কেউ বলতে পারে না। তবে যে মানুষের উচিত, সবার উচিত চেষ্টা করে যাওয়া। কখন যে স্রষ্টা আসলে মানুষকে আহ, ভালো জনপ্রিয়তা দিবেন বা মানুষের কাছে গ্রহণযোগ্যতা দিবেন, একমাত্র তিনিই জানেন। কিন্তু আমাদের কাজ হলো মনে প্রাণে চেষ্টা করে যাওয়া এবং আহ, মনে প্রাণে চেষ্টা করে যাওয়া, পিছপা না হওয়া। অনেক বাধা বিপত্তি, অনেক ঝড় ঝঞ্ঝা আমাদের সামনে আসবে, তবু আমরা যেন পিছনে ফিরে না তাকাই। মুক্তা পারভিন আপু শেষ সময়ে এসে উপস্থিত হয়েছেন। তারপরে রুনা লায়লা আপু আসছেন। বাহ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপা, আপনি নেক্সট এপিসোডে আমাদের সাথে আসবেন, আমাদের সাথে আড্ডা দিবেন। আমরা আজকের মতো বিদায় নিব। সবাইকে যারা আমাদের সাথে ছিলেন, আহ দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের ভালোবাসা,
আপনাদের এই সময় দেয়া আমাদেরকে সত্যিই আমরা কৃতজ্ঞ। কারণ আপনারা না থাকলে আমরা এই উৎফুল্ল ভাবটাই পেতাম না, অনুপ্রেরণা পেতাম না। এত সুন্দর সৃষ্টিও হতো না। আপনি আপনারা অবশ্যই পরবর্তী শনিবারেও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আশা করছি। আর ৩১শে জুলাই রোজ শুক্রবার আমাদের বিশ্বকবি ও লেখক সংঘের আয়োজিত চমৎকার একটা অনুষ্ঠান আছে। আমাদের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের স্মরণে উনার সাহিত্য পদক একটা অনুষ্ঠান আয়োজিত হবে শিশু কল্যাণ পরিষদের ভিআইপি হলে। সবাইকে আমন্ত্রণ রইল। সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠান। সবাই আসবেন, উপভোগ করবেন। দাওয়াত রহিল। যারা আজকে আমাদের সাথে ছিলেন শ্রোতা মণ্ডলী আপনাদেরকেও দাওয়াত রইল। আর আ আর হলো আপনারা যারা আমাদের আজকের অতিথি হিসেবে ছিলেন, ফখরুল ইসলাম আঙ্কেল, সম্মানিত উপদেষ্টা, সম্মানিত সাংগঠনিক সম্পাদক মেহুম রায়, তারপরে খান আক্তার দাদু ভাই ছিলেন শামীম পারভেজ ভাই। আপনাদেরকে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা আপনাদের প্রতি। আপনারাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। এ দেখাই শেষ দেখা নয়তো। আবার হবে তো দেখা। এ দেখাই শেষ দেখা নয়তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ। সবাই খুব ভালো থাকুন। সবাই শুভরাত্রি খুব সুস্থ সবাইকে। থাকুন। সুন্দর থাকুক। শুভরাত্রি সবাইকে। খোদা হাফেজ। শুভরাত্রি।